একটি কোম্পানিকে সুযোগ দিতে জ্বালানি নীতি পরিবর্তন করছে না সরকার, জানালেন মন্ত্রী। বেসরকারি বিনিয়োগ বাড়াতে সমান সুযোগ পাবে সবাই। একটা কোম্পানিকে দেওয়ার জন্য আমরা এইটা করছি। আমরা যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী। এনটিআরসি এর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের দাবি চাকরি প্রার্থীদের। এসএসসিতে কয়েক লাখ অকৃতকার্যের জন্য শিক্ষণার মূল্যায়নের পার্থক্য দায়ী মনে করেন শিক্ষাবিদরা। 2 মাসের মধ্যে আবারও পরীক্ষায় বসানোর পরামর্শ। মূল্যায়ন ব্যবস্থার যে ত্রুটি, এই ত্রুটির কারণে আসলে এই রেজাল্টটা হয়েছে। শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে মূল্যায়ন করতে হয়, তো সেই মূল্যায়নের পদ্ধতি ছাত্রদেরও জানা থাকতে হবে। গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেয়া যাবে না দলের বাইরে। গোপন ব্যালটে হলে ভালো হতো, বলছে বিরোধীরা। ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তাহলেই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। ৭০ অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম, এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল। প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জানালেন তথ্য উপদেষ্টা। শেখ হাসিনার সময়ের মতো আচরণ করা যাবে না। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু, সাক্ষীদের জবানবন্দি, মেডিকেল রিপোর্ট সহ তথ্য প্রমাণ উপস্থাপন। দ্রুতই রায় ঘোষণার আশা রাষ্ট্রপক্ষের। ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ার সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি। 164 জনের মরদেহ উদ্ধার, চলছে রুদ্ধশ্বাস অভিযান। শুভেচ্ছা আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ টানতে চায় সরকার, তবে সেটি কোনো বিশেষ কোম্পানিকে সুবিধা দিয়ে নয়, বরং সুযোগ পাবে সবাই। সকালে FERBর সেমিনারে এমন মন্তব্য করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় চলমান জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম। জানান, আগামীতে ব্যবসায়ীদের LPG আমদানি করে দেবে সরকার। জ্বালানি তেল আমদানি, পরিবহন ও বিপণনে একচেটিয়া দাপট রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPCর। ব্যবসা পরিচালনা হয় 8টি কোম্পানির মাধ্যমে, নিয়ন্ত্রণ করে পরিশোধন ও পাইপলাইনে তেল আমদানিও। তবে মধ্যপ্রাচ্যের সংকটের ফলে কয়েক মাস আগে জ্বালানি তেলের সংকট শুরু হলে বিপত্তি বাধে। বেসরকারি খাতে রিফাইনারি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যায় কিনা সেজন্য নীতি পরিবর্তনের কাজ শুরু করে সরকার। এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর সামাজিক মাধ্যম। আসে নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার অভিযোগও। মঙ্গলবার FERBর সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, অর্থ সংকট সামাল দিতেই এই উদ্যোগ। আমাকে অনেকেই বলে যে ভাই ফেসবুক দেখেন না, খামাখা দেখে এগুলা উদ্ভট কথাবার্তা বলে দেখেন না, যে একটা কোম্পানিকে দেওয়ার জন্য আমরা এইটা করছি। আমরা যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। এ সময় প্রতিমন্ত্রী জানান, মাতারবাড়িতে নতুন LNG টার্মিনাল নির্মাণের জমি চূড়ান্ত হয়েছে। দাম নিয়ন্ত্রণে LP গ্যাসের বাজারেও হস্তক্ষেপ করবে সরকার, তবে চলমান গ্যাস সংকট সমাধানে সময় লাগবে। আপনার কাছে যদি টাকা থাকে তাও আপনি রাতারাতি LNG ইম্পোর্ট বাড়াতে পারবেন না, কারণ আপনার সে অবকাঠামো নেই। সত্য কথাটি হচ্ছে, অঙ্কের হিসেবে এটি 30 মাস থেকে 36 মাসের আগে একটা FSRU ফাংশন করা কিন্তু রিয়েলি চ্যালেঞ্জিং। এ সময় বিশ্লেষকরা দেশীয় কয়লা উত্তোলনে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার তাগিদ দেন। অভিযোগ, গত কয়েক বছরে গ্যাস উত্তোলনে বাপেক্সের সক্ষমতা বেড়েছে শুধুই কাগজে কলমে। 11% রেসিডেন্সিয়াল, এটার মধ্যে সবাই জানে এর মধ্যে অর্ধেক হচ্ছে চুরি, পিলফারেজ, ইলিগাল লাইন। এত দাম দিয়ে আমরা পারছি না আনতে, তাও যদি আমি চুরি অ্যালাউ করি তাহলে তো চলবে না। আমাদের কয়লাটা আমরা বলেছি উই শুড এক্সামিন দ্যাট আমরা আমাদের কয়লাটা ব্যবহার করতে পারি কিনা, সেটা আমরা দেখতে পারি।
ওটা ইঞ্জিনিয়ারিং সলিউশনস আছে, রিস্ক আছে, সেই রিস্কটাকে আমরা রিজনেবল সিচুয়েশনের মধ্যে পড়ে কিনা সেটা আমরা এক্সামিন করতে পারি। যে কয়লা যে দামে বড় পুকুরিয়ার কাছ থেকে কিনছে, সেই কয়লা সেই মহেশ্বরে সেই ওজনে কেন দাম বাদ দিলাম, সেই ওজন এবং সেই মহেশ্বরে কেন পিডিবি কিনবে না? পরে এইটা করেছে, কিন্তু 5 লক্ষ টন কয়লা যে পানি বিক্রি করে নিয়ে গেছে, চাইনিজ কোম্পানি কিভাবে নিল, এরা কিভাবে করলো, সেইটা তারা নিষ্পত্তি করলো না। নীতি নির্ধারকরা জানান, আগামীতে সারা দেশে ওপেক্স মডেলে সোলার বিদ্যুৎ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেদিন আমি বলবো যে তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ অ্যামচেমের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী কথা বলেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয়। অ্যামচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, সংগঠনের নতুন কমিটি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউসের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের সময়সীমা বেঁধে দিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতি চাঙা করতে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির কথাও জানান তিনি। পাশাপাশি বন্দরের টার্মিনাল পরিচালনায় সব অপারেটরকে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। চট্টগ্রাম বন্দর কাস্টমসের মধ্যকার সমন্বয়হীনতা, স্ক্যানার সংকট, আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন ও খালাসে দীর্ঘসূত্রিতা সহ নানা অভিযোগ দীর্ঘদিনের। এসব সংকট দূরীকরণে সকালে বন্দর ভবনে অংশীজন এবং প্রতিষ্ঠান দুটির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দীর্ঘ বৈঠকে বন্দর ও কাস্টমসের মধ্যে সমন্বয় সাধন, দ্রুত পণ্য খালাস সহ নানা বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়, যা বাস্তবায়িত হলে অর্থনীতির চিত্র পাল্টাবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বন্দরের ভাবমূর্তি বাড়বে বলেন অর্থমন্ত্রী। কাস্টমসের ব্যাপারে, পোর্টের ব্যাপারে ব্যবসায়ীদের কার্যক্রম যাতে নিবিড়ভাবে, সিমলেসলি, বাধাগ্রস্ত ছাড়া যাতে চলতে পারে, আমরা জয়েন্টলি সবাইকে নিয়ে বসে যে কোথায় কোথায় সমস্যাগুলো আছে, প্রত্যেকটি সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি, চিহ্নিত করেছি এবং প্রত্যেকটি সমস্যার সমাধান কি হওয়া দরকার সিদ্ধান্তও নিয়েছি। বন্দরের বিভিন্ন টার্মিনাল পরিচালনার ক্ষেত্রে দেশি বিদেশি অপারেটর যারাই থাক, বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে বলে জানান মন্ত্রী। যারাই পোর্ট চালাক তাদেরকে এইগুলো মেনে জনগণের স্বার্থে, ব্যবসার স্বার্থে, ইন্ডাস্ট্রির স্বার্থে, বাংলাদেশের অর্থনীতির স্বার্থে তাদেরকে একই পথে চালিত হতে হবে। পোর্ট কে চালাবে না চালাবে এটা আমাদের বিষয় না। যখন যার হাতে পোর্ট থাকবে, সেটা দেশি হোক বিদেশি হোক, তাদেরকে এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। বৈঠকে কাস্টমস হাউস ও বন্দরকে গতিশীল করতে নানা প্রস্তাব তুলে ধরেন ব্যবসায়ীরা। কিভাবে অনলাইন করা যাবে, কিভাবে সিঙ্গেল উইন্ডো করা যাবে, ইজ অফ ডুইং বিজনেস কীভাবে করা যাবে এবং আগামী দিনে যেসব সমস্যাগুলি আছে সেগুলি আমরা কীভাবে রিজলভ করব। আমরা প্রায় 3 ঘন্টার মতো মিটিং করেছি। অতীতের মতো কথাবার্তা বলে আবার মিটিং করে শেষ করে আমরা চলে যাব, আবার যে লাউ সে কদু, আমরা সেই দৃশ্য দেখতে চাই না। কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি যদি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তাহলে জিরো টলারেন্স। ওদেরকে শুধু এখান থেকে ট্রান্সফার করে ক্ষান্ত হবে না সরকার, এদেরকে ওএসডি করা হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এমপিও শিক্ষকদের এনটিআরসি সংক্রান্ত বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এটি আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানান মন্ত্রী। কৃষি গবেষণা কাউন্সিলে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কথা বলেন, জানান ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজে নেমেছে সরকার। মামলার চাপে মন্ত্রণালয়ের কাজ নানাভাবে ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথাও জানিয়েছেন মন্ত্রী। রাজধানীর বিএআরসি অডিটোরিয়ামে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ আয়োজন করে এডুকেশন ফর আ রোবাস্ট ইকোনমি, স্কিলস, ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড গ্লোবাল মোবিলিটি শীর্ষক সেমিনার।
অনুষ্ঠানে শিক্ষক নিয়োগের জটিলতা ও এনটিআরসিএ নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি জানান, বিভিন্ন স্তরে প্রায় 1.5 লাখ শিক্ষকের পদ খালি থাকলেও আইনি জটিলতায় নিয়োগ আটকে আছে। শিক্ষক নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটিকে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। একটি মিটিংয়ের রেজুলেশনের আলোচনার জায়গাটুকু কেটে কোনো গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। সেই জায়গাটি ওই চিঠির মধ্যে রয়েছে, সেই জায়গাটুকু না দিয়ে পত্রিকায় ছাপিয়ে দিল। বিগত সরকারের সময়ে এনটিআরসি এর নিয়োগ নিয়ে নানা সংকট তুলে ধরেন মন্ত্রী। তারা 12তম থেকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে না, তাদের বয়স পার হয়ে গিয়েছে। আমি রাস্তায় গাড়ি চালানোর সময় আমার গাড়ির নিচে এসে মাথা দিয়ে দেয়, তাদের বয়স নেই। 18তমতে প্রায় 10,000 শিক্ষককে এনটিআরসি লাইসেন্স দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, তাদের চাকরি দেয়নি, তাদেরও বয়স পার হয়ে যাচ্ছে। অপরদিকে 77,000 পোস্ট ভ্যাকেন্ট হয়ে গিয়েছে। অপরদিকে তারা যে অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়েছিল, ওই নোয়াখালীর এক শিক্ষককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কুষ্টিয়া, রংপুরেরটা দিয়েছে, খাগড়াছড়িটা দিয়েছে, লালমনিরহাট। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বাস্তব ভিত্তিক হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। জানান, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটি প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে টাকা নেবে, বেতন নেবে, সেই প্রতিষ্ঠান 0 পাবে, এটা কি হতে পারে? নিশ্চয়ই এটা হতে পারে না। আমাদের কাছে তো রয়েছে, আমরা এমপিও দিচ্ছি শিক্ষকদেরকে। একই অবস্থা আমার হয়েছিল 2001 সালে, তখন হাজার হাজার প্রতিষ্ঠান 0 পেত, পাস করতো না। ক্রমান্বয়ে সেগুলিকে আমি বন্ধ করেছি, এবারও তাই হবে। গুজবে কান না দিয়ে যে কোনো সমস্যার সমাধানে শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে আলোচনার টেবিলে আসার আহ্বানও জানান শিক্ষামন্ত্রী। আমি শিক্ষার্থীদের বলবো, আমরা দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, আমরা কাজ করছি তোমাদের জন্য, ভেবে শুনে আন্দোলন করো। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে এনটিআরসি এর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা এবং 1 সপ্তাহের মধ্যে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন করেছেন চাকরি প্রার্থীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে এনটিআরসি এ কার্যকর ভূমিকা রাখতে না পারলে সরকারি কর্ম কমিশন বা পিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া স্থানান্তরের দাবি জানান আন্দোলনকারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় 3 বছর ধরে 19তম নিবন্ধন বা নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করায় চরম অনিশ্চয়তার বেকারত্বের মধ্যে দিন কাটাচ্ছেন হাজার হাজার চাকরি প্রত্যাশী। মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক হওয়ার অধিকার নিশ্চিত করতে কোনো ধরনের পরিচালনা কমিটির মধ্যস্থতা ছাড়াই এনটিআরসি এর মাধ্যমে সরাসরি স্বচ্ছ নিয়োগের দাবি জানান তারা। এনটিআরসির বদলে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে ডাকসুর আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সামনে ছাত্র জমায়েত বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, মেধার ভিত্তিতে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়া হলে নিয়োগ বাণিজ্যের সুযোগ তৈরি হবে। শিক্ষার্থীরা বলেন, সিদ্ধান্ত নিয়ে শিক্ষামন্ত্রী এটিকে গুজব বললেও এমন সিদ্ধান্ত নেওয়া হবে না সেটি স্পষ্ট করেননি। অনতিবিলম্বে সিদ্ধান্ত বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা না দিলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে একজন নির্বাচিত শিক্ষামন্ত্রী বসেছেন, যিনি একজন অথর্ব, যিনি বন্যার মধ্যে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীদের জীবনকে বিপন্নের মুখে ফেলেছেন। এই অথর্ব শিক্ষামন্ত্রী শুধু তাই নয়, একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। তিনি এখন বিএনপির 17 বছর না খাওয়া লোকদেরকে নিয়োগ বাণিজ্য করার সুযোগ করে দেওয়ার জন্য আবারও শিক্ষক নিয়োগ এনটিআরসির হাত থেকে তুলে নিয়ে ম্যানেজিং কমিটির হাতে তুলে যাচ্ছে। এর থেকে লজ্জাজনক সিদ্ধান্ত 24 পরবর্তী বাংলাদেশে আর হতে পারে না। শিক্ষার্থীদের যা শেখানো হয়েছে তার ভিত্তিতে মূল্যায়ন হয়নি বলেই এসএসসি এর সমমানে অকৃতকার্য হয়েছে লাখ লাখ শিক্ষার্থী, এমন মন্তব্য শিক্ষাবিদদের। এসব শিক্ষার্থীদের 1 বছর সময় নষ্ট না করে 2 মাসের মধ্যে আবারও পরীক্ষায় বসানোর চিন্তা করা যেতে পারে বলে মত তাদের।
শিক্ষাবিদরা মনে করেন ছাত্রছাত্রীদের মূল্যায়নের দর্শন কি হওয়া উচিত তা ঠিক না করলে এমন অকৃতকার্যের হার ভবিষ্যতে আরও বাড়বে। সহকর্মী আল আমিন হক অহনের প্রতিবেদন। মাধ্যমিক ও সমমান পরীক্ষায় এবার পাশ করতে পারেনি 6,90,608 জন পরীক্ষার্থী। 312 প্রতিষ্ঠানে ফেল করেছে সবাই। ফেল স্টুডেন্টরা করে নেই, ফেল আমরা করেছি যারা শিক্ষা নিয়ে কাজ করি, নীতি নির্ধারণ করি, কারিকুলাম বানাই, পাঠ্যপুস্তক বানাই, শিক্ষক নিয়োগ দেই, ওভারঅল সিস্টেমটাকে যারা আমরা অপারেট করি, এটা আসলে আমাদের ফেলিওর। শিক্ষা জীবনের 10 বছর শিক্ষার্থীদের প্রতি যত্নবান হওয়া গেলে এই অবস্থা হতো না বলে মত শিক্ষাবিদদের। সবাই হয়তো নির্দিষ্ট মানদণ্ড উতরে যেতে পারবেন না, কিন্তু শিক্ষার্থী ভেদে মূল্যায়নের ভিত্তি কেমন হবে তার সুনির্দিষ্ট নীতিমালা দরকার। আমি শুনলাম শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে মূল্যায়ন করতে হয়, তো সেই মূল্যায়নের পদ্ধতি ছাত্রদেরও জানা থাকতে হবে, তো যাতে তারা ভালো করে লিখতে পারে। আমাদের যে মূল্যায়ন ব্যবস্থার যে ত্রুটি, এই ত্রুটির কারণে আসলে এই রেজাল্টটা হয়েছে। আমরা জানি না প্রশ্ন কীভাবে করতে হয়, প্রশ্ন করতে হয় কারিকুলামের উপর ভিত্তি করে, অর্থাৎ যে লার্নিং আউটকামগুলো আছে, যে কম্পিটেন্সিগুলো আছে, যেগুলো তার অ্যাচিভ করার কথা, সে কী পারার কথা, কী শেখার কথা, এর উপরে ভিত্তি করে তাকে প্রশ্ন করার কথা। আমরা প্রশ্ন করে ফেলতেছি আমরা কন্টেন্ট বেসড প্রশ্ন, তো যার কারণে কারো যদি কোনো কন্টেন্টটা পড়া থাকে সে ভালো করে, অথবা কমন পড়ে সে ভালো করে। প্রশ্ন উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের দায়বদ্ধতা নিয়েও। মেধাবী, দক্ষ আর আগ্রহীদের শিক্ষক হিসেবে আনতে না পারার খেসারত দিতে হচ্ছে শিক্ষার্থীদেরকেও। সকল ক্ষেত্রে জাতির সেরা মেধাবী, আগ্রহী, দক্ষ, যোগ্যদের শিক্ষকতায় নিয়োজিত করা দরকার। সারা দুনিয়াতে এটাই হয়। তাদের বেতন কাঠামো থেকে শুরু করে সামাজিক মর্যাদা থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু তারা উপরের লেভেলে থাকে। যারা পাশ করতে পারল না তাদের 1 বছর নষ্ট না করে দ্রুত পরীক্ষায় বসানো যায় কিনা সেটি নিয়েও ভাবা দরকার বলে মনে করেন শিক্ষাবিদরা। এদেরকে নিয়ে কি কোনো ব্যাকআপ প্ল্যান আছে যে ওরা এখন ফেল করলো, এবার ফেল করলো, যে দেখা গেল যে 1 সাবজেক্ট 2 সাবজেক্টে ফেল করেছে, তা আমি তাহলে কি করব? আমি তাকে ওই 2 সাবজেক্টে সে ফেল করেছে, তাকে কি 2 মাস পরে আবার পরীক্ষাটার জন্য আমি নিচ্ছি? আমি আমার মেকানিজমটা কি? আমি কি তাকে একবারে বাতিল করে দিলাম? তো এই পুরো বিষয়টা নিয়ে আমাদের আসলে পলিসিগতভাবে কোনো নীতিমালা, যে আমরা যে বারবার যে বলি যে শিক্ষার জন্য একটা নীতিমালা, এই নীতিমালাটা না থাকার কারণেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। জানান পুরো শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন না আনলে পাশ ফেল নিয়ে যে সংকট তৈরি হচ্ছে তার সাময়িক সমাধান হলেও আখেরে ভুগতে হবে জাতিকেই। গত 25-30 বছর বিশেষ করে মাধ্যমিক শিক্ষা নিয়ে অনেক পরীক্ষণ হয়েছে, সেই পরীক্ষণ খুব একটা কাজে আসেনি। যেমন সৃজনশীল প্রশ্ন আমরা জানি এর কোনো সুবিধা হয়নি। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে ভোট দিতে পারবেন না কোনো সংসদ সদস্য। এক্ষেত্রে ব্যতিক্রম হলে এমপি পদ চলে যাবে, জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইসির সাথে প্রস্তুতি সভা শেষে কথা জানান তিনি। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, শুধু গণতন্ত্রের স্বার্থেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া হয়েছে। এদিকে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, ভোটাভুটি শেষে 20 আগস্টই ফল ঘোষণা করা হবে। সংসদীয় ব্যবস্থায় দ্বিতীয়বারের মতো হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এর আগে দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় ভোটাভুটি হয়নি, তবে এবার প্রার্থী দিয়েছে বিরোধী দলও। 20 আগস্ট এই নির্বাচনে ভোট দেবেন 349 জন সংসদ সদস্য। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হয়। সরকার দলীয় চিফ হুইপ জানান, বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, তবে দলীয় প্রার্থীর বাইরে কাউকে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও সিদ্ধান্ত ফাইনাল করিনি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। 70 অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তা হলোই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। আর বিরোধী দলীয় চিফ হুইপ জানান, শুধু গণতন্ত্রের স্বার্থেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া হয়েছে, তবে জুলাই সনদ অনুযায়ী এই নির্বাচন হলে সংসদ সদস্যদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকত। 70 অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম, এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল। তো সরকার দল তারা
বলছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু প্রত্যেকটা ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পরে নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে জানানো হয় ভোট গ্রহণ চলবে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। থাকবে ইসির 20 সদস্যের টিম। ফল ঘোষণা হবে সেদিনই। 20 অগস্ট আপনার ভোটটা হবে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এটা হচ্ছে অধিবেশন কক্ষে 5টার সময় যখন ভোট গ্রহণ শেষ হবে আমরা তাৎক্ষণিকভাবে ওখানে কাউন্টিংটা করব ওই যে জায়গায় ভোট বাক্সগুলো রাখা আছে ওইখানেই আমরা কাউন্টিংয়ের ব্যবস্থা করা হবে। সহায়ক কর্মচারী হিসেবে আমরা 20 জনা আমাদের 20 জনা আমাদের সহকর্মীর নাম আমরা প্রেরণ করব, তাদেরকে আলাদা করে আইডি কার্ড দেওয়া হবে। আর গ্যাজেট প্রকাশের পর দেশের 23তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের স্পিকার। এটা রাজনৈতিক প্রশ্ন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত 3টি পাটকল পুনরায় চালুর লক্ষ্যে বেসরকারি 2 প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের সাথে প্রাণ আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয় এবং চুক্তি অনুযায়ী সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ, আর প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ। চুক্তিতে বিজেএমসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কবির উদ্দিন শিকদার স্বাক্ষর করেন, আর প্রাণ আরএফএল এর গ্রুপের পক্ষে কোম্পানির সচিব আমিনুর রহমান, হ্যামকো গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এটিএম মোস্তফা এই চুক্তিতে স্বাক্ষর করেন। মিল 3টি চালু হলে কমপক্ষে 11,629 জনের কর্মসংস্থান সৃষ্টি হবে আর প্রায় 619 কোটি টাকা বিনিয়োগ হবে। এই প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য বার্ষিক টার্ন ওভার হবে প্রায় 1,175 কোটি টাকা। এ সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শরীফুল আলম। জুলাই আন্দোলন চলাকালীন ছাত্র জনতার বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিতে ওবায়দুল কাদেরকে নির্দেশনা দেন শেখ হাসিনা। আর শিক্ষার্থীরা নয়, আন্দোলন করছে বিএনপি, জামায়াত। আন্তর্জাতিক গণমাধ্যম সহ প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য প্রচার করতে বলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে। এমন চাঞ্চল্যকর ফোনালাপ যমুনা টেলিভিশনের হাতে এসেছে। এই ফোনালাপটি ফরেনসিক করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। জুলাই আন্দোলন দমনে ছাত্র জনতাকে হত্যার দায়ে এরই মধ্যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে শেখ হাসিনার। মূলত নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ আসনে থেকে ছাত্র জনতাকে হত্যায় সরাসরি নির্দেশনা দেন শেখ হাসিনা। অন্য কিছু করে লাভ নেই, আমরা পড়াবো। রাইট। এবার আন্দোলন চলাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি গোপন ও চাঞ্চল্যকর ফোনালাপ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। ফোনালাপটি সিআইডি থেকে ফরেনসিক করে ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। ওরা এখন দেখছে ওদের বাড়ি ঘর আছে না, আমরা বসে থাকার সময় নেই, আমাদের তো টাকা। ফোনালাপে শোনা যায় ওবায়দুল কাদের ও হাসান মাহমুদ একসঙ্গে বসেই শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন। আন্দোলনকারীদের ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিতে শেখ হাসিনা নির্দেশনা দিচ্ছেন, এমনটা শোনা যায় কথোপকথনে। বারবার ওবায়দুল কাদের সাহেবকে বলছেন যে তুমি আমাদের নেতাকর্মীকে বলে দাও যারা যারা এই আন্দোলনে সহিংসতা করছে বলে আমাদের কাছে নিয়ে আসে তাদের বাড়িঘর খুঁজে খুঁজে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে খুঁজে আগুন লাগিয়ে দাও। এটা শেখ হাসিনার সরাসরি নির্দেশ। র্যাব ও বিজিবির হেলিকপ্টার দিয়ে আন্দোলন ছত্রভঙ্গ করতে শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন, সেই তথ্য মিলে কথোপকথনে। মাঠে না থাকলে পুলিশ পারবে না, আর এমনি র্যাব বলে হেলিকপ্টার দিয়ে ওখানে করবে। শিক্ষার্থীরা নয়, আন্দোলন করছে বিএনপি, জামায়াত। আন্তর্জাতিক গণমাধ্যম আর প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য প্রচার করতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে নির্দেশনা দেন তৎকালীন প্রধানমন্ত্রী। নেতাকর্মীদেরকে দিয়ে রাষ্ট্রীয় স্থাপনা পড়িয়ে দেওয়া এবং আন্দোলনকারীদের উপরে দায় চাপানো। প্রসিকিউশন বলছে তাদের এই ফোনালাপ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের একটি অকাট্য প্রমাণ, যা ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ওবায়দুল কাদেরকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি জেলায় জেলায় ফোন করেছো, তুমি কি উপজেলায় উপজেলায় ফোন করেছো? প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় ফোন করে নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে বলো আন্দোলন প্রতিহত করার জন্য। এইভাবে আওয়ামী লীগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই আন্দোলন দমনে আন্দোলনকারীদের হত্যা করেছে, তাদের উপর নির্যাতন করেছে। জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের মামলায় এখন পর্যন্ত 14টি ফোনালাপ দাখিল করেছে প্রসিকিউশন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফর স্বাভাবিক বলে মন্তব্য করেছেন
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জানান, ভারতীয় কোনো সংস্থা বা প্রতিষ্ঠান ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সময় যেভাবে বাংলাদেশে কাজ করেছে তা আর পারবে না। ডাক্তার জাহেদুর রহমান বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে হলে ভারতকেই অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। এ সময় তিনি দণ্ডপ্রাপ্ত আসামিদের দ্রুত ফেরত পাঠানোর উপর জোর দেন। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে টানাপোড়েন বাংলাদেশ ভারত সম্পর্কে। তবে বিএনপি সরকার গঠনের পর এক্ষেত্রে কিছুটা বরফ গলতে শুরু করে। যদিও গত 5 আগস্ট দিল্লিতে এক অনুষ্ঠানে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। ফলে বিমস্টেক সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে যোগদানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে তুলে ধরা হয় বাংলাদেশের শক্ত অবস্থান। ব্রিক্সে যে সম্মেলন হচ্ছে, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হয়নি, তাই না? ওখানে বিমস্টেকের প্রেসিডেন্টকে ইনভাইট করা হয়েছে। আর এছাড়াও একটা দাওয়াত আছে। আমাদের সরকার গঠন হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী যে অভিনন্দন বার্তা দিয়েছেন, সেখানে সফরের আমন্ত্রণ ছিল। সুতরাং সফর যে কোনো সময় হতে পারে, কিন্তু এই যে প্রচুর আলাপ আমরা করছি ব্রিক্সে, এখনো সিদ্ধান্ত হয়নি, সেটাও তিনি জানিয়েছেন, কিন্তু তার বক্তব্যের মধ্যে সম্ভবত আমরা এক ধরনের ইঙ্গিত পেতে পারি। ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফর নিয়েও। বলেন, এ নিয়ে জল্পনা কল্পনার কিছু নেই। রয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন। যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন, তিনি তো ভারতে গিয়েছিলেন, তিনিও ভারতে গেছেন, তিনিও সফর করেছেন। ভারতের অন্তত বক্তব্যে আমরা এই আলাপটা এখন দেখছি, তারা জনগণের সাথে সম্পর্কে কথা বলছেন। সুতরাং সেটা ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টার পার্ট যারা আছে, তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা, এগুলো তো হতে হবে। ব্যাপারটা হচ্ছে এই, ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে, সেটা হতে পারবে না। তথ্য উপদেষ্টা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্রিকেটার সাকিব আল হাসানের ফেরার ঘোষণা নিয়েও কথা বলেছেন। জানান, গণতান্ত্রিক দেশে বিভৎস অপরাধীও সাংবিধানিক অধিকার পাবেন। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে হলে ভারতকেই অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, প্রত্যর্পণ করতে হবে দণ্ডপ্রাপ্ত আসামিদের। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যে রিয়াল অ্যালাইনমেন্টের আলাপ আমরা করছি, সেটার অনুকূল পরিবেশ ভারতের দিক থেকে আসলে তৈরি করতে হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের বিরোধীদের বীরত্বের নয়, দালালি করার ইতিহাস আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, স্বাধীনতার পরও সুযোগ সুবিধার আশায় জামায়াত ফ্যাসিস্ট ও স্বৈরাচারের সাথে মিশেছিল। স্বাধীনতা বিরোধী জামায়াতের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, কর্মকাণ্ড শিরোনামে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ডিআরইউ থেকে শুরু হওয়া এই মিছিল নয়াপল্টনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামায়াতের চাপে 2008 সালের পাতানো নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি, যার পরিণতি ভোগ করতে হয়েছে জাতিকে। এ সময় জামায়াতের সমালোচনা করে বিএনপির এই নেতা আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিরোধী দল ষড়যন্ত্রের অংশ হিসেবে নানা ইস্যু তৈরির চেষ্টা করছে। এদের বীরত্বের ইতিহাস নাই, শুধু আছে দালালির ইতিহাস। স্বাধীনতার পরেও সুবিধাবাদিতা আর দালালি করেছে তারা। স্বৈরাচারী একদলীয় শাসন করেছে আওয়ামী লীগ। ওরা তাদের সাথে এবং তাদের কৃপা পাওয়ার জন্য ওরা সব সময় চেষ্টা করে যায়। আদিবাসী স্বীকৃতি দেওয়ার মানে পার্বত্য চট্টগ্রাম থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব হারানো বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিকেলে গুলশানে বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করে বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা একেবারে সমাধান করতে হবে। এ সময় এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, পার্বত্য অঞ্চলে শেখ হাসিনার কিছু চুক্তির জন্য পরিস্থিতি ঘোলাটে হয়েছে, তারপরও সমস্যার সমাধান সম্ভব। বলেন, জাতিগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে এক জায়গায় আসতে হবে। এই সংকটের স্থায়ী সমাধানের জন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ওদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের উপরে আপনি আপনার রাষ্ট্রের অধিকার হারাবেন। কারণ আদিবাসী হিসেবে তখন জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী ভূখণ্ডের উপরে, সম্পদের উপরে, সামরিক বাহিনী তাদের সবকিছু নিজস্ব হবে। তার মানে বাংলাদেশের এই 1.1 ভূখণ্ড আপনাকে ছেড়ে দিতে হবে। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। মঙ্গলবার শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তারা সাক্ষীদের জবানবন্দি, মেডিকেল রিপোর্ট সহ তথ্য প্রমাণ উপস্থাপন করেন। পরে আসামি পক্ষের আইনজীবীর জন্য দিন ধার্য রাখেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ বলছে দ্রুতই হাইকোর্টের রায় হবে আসিয়া হত্যা মামলার। মাগুরার শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে রায় হয় 14 কর্মদিবসে। আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ডের রায় দেন মাগুরা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। খালাস দেওয়া হয় 3 জনকে। পরে ডেথ রেফারেন্স হিসেবে হিটু শেখের মৃত্যুদণ্ডের অনুমতি ও রায়ের বিরুদ্ধে আপিল আসে উচ্চ আদালতে। মঙ্গলবার বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করেন। মামলার সাক্ষীদের সাক্ষ্য, হিটু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও মেডিকেল রিপোর্ট সহ বিভিন্ন নথি আদালতে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। পরে আসামির আইনজীবীর শুনানির জন্য দিন ধার্য রাখেন আদালত। মেডিকেল রিপোর্ট এবং যে কনফেশনাল স্টেটমেন্ট আছে, রাষ্ট্রপক্ষ থেকে সকল সাক্ষ্য এবং প্রমাণাদি উপস্থাপন করে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করি। পরবর্তীতে মাননীয় মহামান্য হাইকোর্ট আসামি পক্ষের আইনজীবী শুনানির জন্য রাখেন এবং আসামি পক্ষের আইনজীবীকে শুনানি করতে বলেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন না কোর্টে, উনি আশা করা যায় শুনানি করলে তারপর আমরা লিখতে। শিশু আসিয়া হত্যা মামলায় দ্রুতই রায় ঘোষণা করবেন হাইকোর্ট, আশা রাষ্ট্রপক্ষের। আশা করি বেশি সময় লাগবে না, হয়তো একদিন, এটা ডিপেন্ড করে আসামি পক্ষের আইনজীবীর আর্গুমেন্টের উপরে। এদিকে ফেনীর নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানিও শেষ পর্যায়ে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পল্লবীতে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা চেষ্টার ঘটনায় সন্ত্রাসী ল্যাংড়া রুবেল সহ 2 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গোলাগুলিতে অংশ নেওয়া বাকিদের ধরতে ডিবির অভিযান অব্যাহত আছে। প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তবে আলমগীরকে হত্যা চেষ্টার কারণ নিশ্চিত নয়। ল্যাংড়া রুবেলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ডিবি। গত 7 আগস্ট পল্লবীর মিল্লাত ক্যাম্পের বি ব্লকের 2 নম্বর গলিতে বিএনপি নেতা আলমগীর হোসেনকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। গুরুতর আহত আলমগীর হাসপাতালে চিকিৎসাধীন। গুলিতে একজন পথচারীও আহত হন। পল্লবী থানায় হত্যাচেষ্টা মামলা হলে তদন্তে নামে ডিবি পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় শুটারদের। প্রধান আসামি ল্যাংড়া রুবেল সহ 2 জনকে গ্রেফতার করে ডিবি। ব্রিফিংয়ে ডিবি প্রধান জানান, গোলাগুলির ঘটনায় আরও অন্তত 2 জন জড়িত। ল্যাংড়া রুবেল নামে একটা নাম এসেছিল, তো ওই গোলাগুলির ঘটনায় আমরা ওই মেন আসামিকে গ্রেপ্তার করেছি, ব্যবহৃত গাড়িটা উদ্ধার করেছে এবং অন্য যে আসামি তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের এখন অভিযান চলমান আছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাইয়ের ফিলিং স্টেশনের 1,21 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমি যেটা বলবো, এটা প্রাথমিক পর্যায়ে আছে, আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী এটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘটনাটি নিয়ে আমরা কাজ করতেছি। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নেই বলেও জানান মহানগর ডিবি প্রধান। ডিএমপিতে কোনো ঘটনায় কোনো অপরাধী পার পায়নি, আমরা তাদেরকে কোনো ছাড় দেবো না ইনশাআল্লাহ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ভারতের ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহারের প্রতিবাদে বিজেপির ডাকে রাজ্য জুড়ে চলছে শাটডাউন কর্মসূচি। রাজ্যের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন দলটির সমর্থকরা। এতে তীব্র যানজট তৈরি হয়। এর আগে সোমবার পরীক্ষা ব্যবস্থার সংস্কার, কয়েকটি পরীক্ষা বাতিল, কেন্দ্রীয় তদন্তের দাবিতে বিধানসভা ভবনের দিকেও মিছিল করেন শিক্ষার্থীরা। তাদের আটকে দিলে পুলিশের সাথে সংঘর্ষ সৃষ্টি হয়, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আন্দোলনকারীদের দাবি, অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে বলে রাজ্য সরকার জানালেও দাবিগুলো পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আর সরকারি নিয়োগ পরীক্ষা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজ্যটিতে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে। ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 224 জনে।
হাজারের বেশি মানুষ আহত, নিখোঁজ প্রায় ৩,০০০ বাসিন্দা। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে থাকা মানুষের আর্তনাদ। তাদের জীবিত উদ্ধারে সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে অভিযান। আর ত্রাণ তৎপরতার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। ভয়াবহ কম্পনে মুহূর্তেই ধসে পড়ে ভবন, রাস্তায় ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এক ঝটকায় বদলে গেছে কলম্বিয়ার বেশ কয়েকটি শহরের চিত্র। সোমবার স্থানীয় সময় সকাল 7:34 অনুভূত হয় শক্তিশালী ওই কম্পন। গভীরতা ছিল 103 কিলোমিটার। কেন্দ্র ছিল পশ্চিমাঞ্চলীয় চোকো প্রদেশের সান হোসে দেল পালমার গ্রামের কাছে। ভূমিকম্পে ধসে পড়ে বহু ভবন, ফাটল ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় শতাধিক স্থাপনা। শক্তিশালী কম্পন অনুভূত হয় পশ্চিম কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির কফি উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত পেরেইরা ও আশেপাশের এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানিজালেস, কুইবদো ও মেডেলিন সহ আরও কয়েকটি শহর। ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা। শহরের বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত। হাসপাতাল ও স্কুলে বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সহ জরুরি বিভাগ তৎপর উদ্ধার কাজে। ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত আছেন কিনা খুঁজে দেখা হচ্ছে। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা 4 জনকে উদ্ধারের চেষ্টা করছি। সেখানে একটি ছোট কুকুরও আছে। আমাদের বিশ্বাস কুকুরটি এখনো বেঁচে আছে। আমরা আশাবাদী মানুষগুলোকে নিরাপদে বের করে আনতে পারবো। উদ্ধার কাজে যোগ দিয়েছেন স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দারাও। ধ্বংসস্তূপে স্বজনদের খুঁজছেন কেউ, আবার কোথাও চলছে জীবিতদের উদ্ধারের মরিয়া চেষ্টা। ভেতরে আটকে পড়া মানুষটি কারোর স্বজনও। এমন পরিস্থিতিতে উদাসীন থাকা যায় না, সবাইকে এগিয়ে আসতে হবে। ক্ষয়ক্ষতি ব্যাপক, বহু মানুষ আহত হয়েছেন, কয়েকজনের মৃত্যুর খবরও পেয়েছি। আমাদের সবার উদ্ধার কাজে সহযোগিতা করা উচিত। 1 দশকেরও বেশি সময়ের মধ্যে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্প। ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে বাড়ছে উদ্বেগ। দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। পোলট্রি শিল্প ও ছাগল সংক্রামক রোগ প্রতিরোধে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোট পক্সের ভ্যাকসিন দেশি উৎপাদনের পথে এগোচ্ছে বাংলাদেশ। প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত এই 2 ভ্যাকসিনের সিড হস্তান্তর করা হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে। আর এর মাধ্যমে বাণিজ্যিক উৎপাদনে গেলে বছরে 1000 কোটি টাকা সাশ্রয় হতে পারে বাংলাদেশের বলে মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। বলেন, এখন দেশের ল্যাবেই উৎপাদন হবে এই ভ্যাকসিন দুটি। পোলট্রি শিল্পের কারণে কম দামে ও সহজে আমিষ পাচ্ছে দেশের মানুষ। এক্ষেত্রে বড় বাধা রোগবালাই, বিশেষ করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে মুরগির ডিম উৎপাদন 14 থেকে 70% কমে যায়। এর প্রভাব পড়ে খামারির আয়, ডিম মাংস সরবরাহ ও খাদ্য নিরাপত্তায়। এ ধরনের রোগ প্রতিরোধে ভ্যাকসিন আমদানির জন্য 2024-25 অর্থবছরে সরকারকে খরচ করতে হয়েছে 900 কোটি টাকার বেশি। অন্যদিকে ছাগলের সংক্রামক রোগ গোট পক্সে আক্রান্ত হয়ে কম বয়সী ছাগলের মৃত্যুহার প্রায় 100%। এতে ক্ষতির মুখে পড়ছে খামারিরা। পোলট্রি ও ছাগলের জন্য সংক্রামক এসব রোগ প্রতিরোধে দেশীয় স্ট্রেইন ব্যবহার করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোট পক্সের 2টি ভ্যাকসিন উদ্ভাবন করেছে প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্র BLRI। বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য ভ্যাকসিন সিড তুলে দেয়া হলো প্রাণী সম্পদ অধিদপ্তরকে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা একটি অত্যন্ত মারাত্মক রোগ এবং ভাইরাস জনিত রোগ। এটা আমরা বিদেশ থেকে ওদিন আমদানি করতাম। এটা আজকে গ্রহণ করার পর আমরা এটা তৈরি করে মাঠ পর্যায়ে প্রয়োগ করব। প্রয়োগ করার পরে এফিকেসি স্টাডি করার পরে, ইমপ্যাক্ট স্টাডি করার পরে দেন আমরা কমার্শিয়াল এটা মাঠ পর্যায়ে ছাড়বো আর কি। এবং গোট পক্স একই অবস্থা। যদি গোট পক্স মুক্ত করতে পারি তাহলে খামারিরা ইকোনমিক্যালি অনেক স্ট্রং হবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলছেন, এ ধরনের উদ্ভাবন দেশের প্রাণী সম্পদের জন্য গর্বের, যা প্রাণীজ আমিষের ঘাটতি মোকাবিলা সহ অর্থনীতিতেও বড় ভূমিকা রাখবে। আজকে যে উদ্ভাবন এখানে এসেছে এটা নিঃসন্দেহে অনেক 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 প্রশংসনীয়। এই ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। বাট আমরা এটাকে আমাদের আগে 100% ইম্পোর্ট হতো। আগামী দিনগুলিতে আমরা
আমাদের ল্যাবেই বা আমাদের ফ্যাক্টরিতেই প্রোডাকশন করার প্রস্তুতি নিচ্ছি। মন্ত্রী বলেন, সরকার এমন গবেষণায় গুরুত্ব দিচ্ছে, এক্ষেত্রে অর্থের সংকট হবে না। গভর্নমেন্ট যত টাকাই খরচ হোক, গভর্নমেন্ট নিজে এটা কন্ট্রোল করার প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের প্রচুর ল্যান্ড আছে, ল্যাব আছে, সম্পূর্ণ ল্যাব আছে, অত্যন্ত আধুনিক ল্যাব আছে। আমিনুর রশিদ বলেন, শুধু খাদ্য নয়, নিরাপদ খাদ্যেও স্বয়ংসম্পূর্ণ হতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আগে আসে কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের বড় নাম নিয়ে ভাবছে না দল, সেরাটা দিতেই মুখে আসছে ক্রিকেটাররা, বলছেন বাংলাদেশের ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার। মঙ্গলবার অনুশীলন করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে পরাজয় আর প্রস্তুতি ম্যাচে ব্যর্থতা ভুলে মূল ম্যাচে চোখ এই টাইগার কোচের। রৌদ্রোজ্জ্বল ডারউইনে দুপুর 2টায় বাংলাদেশের অনুশীলন। মাঠে এসে সবার আগে উইকেট দেখতে গেলেন তাসকিন আহমেদ। এরপর একে একে মুশফিক, লিটনরা ঘাস ছুঁয়ে বোঝার চেষ্টা করলেন এবার কোন পরীক্ষা দিতে হবে মারারা ক্রিকেট গ্রাউন্ডে। দেখতে দেখতে ডারউইনে প্রায় 10 দিন কাটিয়েছে বাংলাদেশ দল। প্রায় এশিয়ান কন্ডিশন হওয়ায় খুব একটা সমস্যা হওয়ার কথা না ক্রিকেটারদের। টাইগার ফিল্ডিং কোচও বললেন বাংলাদেশ দল পুরোপুরি প্রস্তুত অজিদের বিপক্ষে লড়াই করতে। কন্ডিশন আসলে এটা আমাদের মনের ভিতরেই। আমি যত কুইকলি পৃথিবীর যে কোনো জায়গাতেই যত কুইকলি আমি অ্যাডাপ্ট করতে পারবো, এটা নিজের জন্য ভালো। আগেই এসেছে এখানে এবং প্লেয়াররা এটার সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে এবং অনেকটা হয়ে গেছে। আমি বলবো যে 90% অ্যাডাপ্টেবিলিটি হয়ে গেছে ওদের। প্রতিপক্ষের স্কোয়াডে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডদের মতো বিশ্বসেরা বোলিং লাইনআপ, যাদেরকে নিয়ে চিন্তার ভাঁজ কপালে পড়তে পারে ব্যাটারদের। তবে বড় নাম নিয়ে মোটেও ভাবছে না দল, বললেন ফিল্ডিং কোচ। খেলাটা হলো আপনার কুকাবুরা বলে, এখানে নামের কোনো পরিচয় নেই। আর আপনারা দেখবেন আমাদের প্লেয়াররা অনেক এক্সপিরিয়েন্স, অনেক দিন ধরে টেস্ট ক্রিকেট খেলছে এবং তারা জানে কাকে কিভাবে কখন মোকাবেলা করতে হয় এবং কিভাবে ক্রিকেটটা খেলতে হয়। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ অ্যাওয়ে টেস্টে 3 দিন পূর্ণ হওয়ার আগেই পরাজয়। প্রস্তুতি ম্যাচেও অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ভরাডুবি। তবে অতীত ইতিহাস না ঘেঁটে ম্যাচেই মনোযোগ দিতে চান টাইগার ফিল্ডিং কোচ। আমি আসলে বলবো যে সামনে তাকানোই ভালো, যে পিছনে কি যেটা পাস্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখা যাক সামনে কি হয়। প্রতিপক্ষের বড় বড় নাম নিয়ে মোটেও চিন্তিত নন ক্রিকেটাররা। সেই সঙ্গে মাঠে এখন সেরাটা দেওয়াই লক্ষ্য। তবে সেই সেরাটা ডারউইনে কতটুকু দিতে পারবে, অতীত অভিজ্ঞতা, অতীত পরিসংখ্যান সব ছাপিয়ে বাংলাদেশের লক্ষ্য এখন মাঠে সেরাটা দেয়া, সেটাই বলেছেন ফিল্ডিং কোচ। তবে সেই মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরাটা দিয়ে কতটা ভালো বাংলাদেশ করতে পারবে, সেটা এখন বড় প্রশ্ন। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ডারউইন, অস্ট্রেলিয়া। এ ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিরাপদে থাকবেন।